এই অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব সেলিম ওমরা খান, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক এবং টেলিভিশনের টকশোর হোস্ট, এবং রয়েছেন জনাব অধ্যাপক মমতাজউদ্দিন পাটোয়ারি, গবেষক এবং লেখক এবং কলামিস্ট, রয়েছেন অভিভাবকদের পক্ষ থেকে অর্থাৎ যারা আন্দোলন করছে এমন একজন শিক্ষার্থীর অভিভাবক জনাব বুলবুল আহমেদ। আপনাদের তিনজনকে আজকের আয়োজনে স্বাগত জানাই। জনাব বুলবুল আহমেদ, আপনার কাছে আসতে চাই। আপনি আলোচনা শুনছিলেন, আপনি কিভাবে এই আন্দোলনকে দেখছেন? আসলে যেটি সেলিম ওমরা খান বললেন যে এই আন্দোলন সাধারণ ছাত্ররা শুরু করেছিল, কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটেছে বা গত দুদিনে আন্দোলনের যে রূপান্তর হয়েছে তাতে এখন এই আন্দোলন সাধারণ ছাত্রদের হাতে নেই এবং এর পরিণতিটা তিনি ভালো দেখছেন না। এখানে জামাত শিবির এবং সরকার বিরোধী এলিমেন্ট, নানা রকম ভেস্ট ইন্টারেস্টেড গ্রুপ যুক্ত হয়ে গেছে, ফলে কেউ কেউ এটিকে সরকার বিরোধী একটা আন্দোলন, সফল আন্দোলন, একটা গণঅভ্যুত্থানে রূপ দিতে চায়। আপনি কি এই স্টেটমেন্টের সাথে একমত? ধন্যবাদ। আমরা যদি একটু আমাদের অতীতটার দিকে তাকাই তাহলে দেখব এই কোটা বাতিলের সিদ্ধান্তটি দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং এই শিক্ষার্থীরা কিন্তু তার সেই যে ঘোষণা ছিল সেটার পক্ষে অবস্থান নিয়েছে। তাহলে কোন যুক্তিতে আমরা বলবো এটা সরকার বিরোধী অবস্থান? দ্বিতীয়ত, এটি কিন্তু কোটা বিরোধী দ্বিতীয় আন্দোলন। প্রথম যে আন্দোলন থেকে নেতৃত্ব বেরিয়ে এসেছিল নূর হোসেন নূর, তার ব্যাকগ্রাউন্ড তিনি ছাত্রলীগ, তার আজকে রাজনৈতিক ক্যারিয়ার আমরা সবাই জানি তিনি কোন ঘরানার লোক। এই যে কোনো কিছু হলেই কেউ তার অধিকারের কথা বললেই তাকে দেখে ট্যাগ লাগানোর প্রবণতা, যেটা আমরা দেখেছিলাম ৭১-এর মুক্তিযুদ্ধে। যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে শাসক গোষ্ঠী কি বলেছিল? মিসক্রিয়ান্ট, তারা হচ্ছে দুষ্কৃতিকারী। যদি ঘটনাক্রমে আমাদের দেশ স্বাধীন না হতো তাহলে তারা কিন্তু দুষ্কৃতী হিসাবেই সমাজে চিহ্নিত হতেন। যেহেতু স্বাধীন হয়েছে সেহেতু সেই দুষ্কৃতীরা কিন্তু আজকে আমাদের গৌরব, আমাদের মুক্তিযোদ্ধা। এই বিষয়গুলি থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি, আমরা যখন আমাদের মূল সমস্যার সাবজেক্ট ম্যাটার থেকে সরে যাই, ঘটনা প্রবাহটাকে বড় করে দেখি, তখন কিন্তু এই সংকট থেকে নতুন নতুন সংকট সৃষ্টি হয়, সমাধান আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যায়। আমার প্রশ্ন, আজকে যারা আন্দোলন করেছে তারা কি অন্য কোনো দেশ থেকে এসেছে? তারা কি আমাদের সন্তান নয়? আমরা যে রাষ্ট্র পরিচালনা করছি, আমরা যে রাজনীতি করছি, আমরা যারা আওয়ামী লীগ করছি, আমরা যারা জামাত করছি, আমরা যারা বিএনপি করছি, আমাদের সন্তানরা তো এদেশে লেখাপড়া করেন, তারা তো তাদের অধিকারের জন্যই কথা বলছেন। সেখানে তারা মিসগাইড হচ্ছেন, আমরা মিসগাইড হচ্ছি, সেটা কিন্তু আমাদের বিবেচনা করা উচিত। আমরা তাকে যেভাবে চিহ্নিত করছি সেটাকে আমরা আসলে কি সঠিক ভাবে করছি কিনা, না আমরা ভুল করছি? অভিভাবক হিসেবে আমরা কি আমাদের দায়িত্ব পালন করতে পারছি কিনা? মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের প্রেক্ষিতে কোটা প্রথা বাতিল করেছিলেন 18 সালে, সেটা আপনি নিজে বললেন, কিন্তু সেই প্রথা তো আবারও বলবৎ করলো হাইকোর্ট, এবং সেটি নিয়ে আবার সুপ্রিম কোর্টে রিট করা হলো, মানে করা হলো, আপিল করা হলো, এদিকে রিট করা হলো। তার একটি আদালতের প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল বিষয়টা। তো সরকারের পক্ষ থেকে তো সে কথাই বলা হচ্ছে যে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলা হয়েছিল যে ধৈর্য ধারণ করতে এবং এটির একটা সমাধান হবে। তো তারা এই ধৈর্য ধারণ না করে যখন আবার তারা মাঝরাতে আন্দোলনের কর্মসূচি হলো এবং সেখানে এক ধরনের বিতর্কিত স্লোগান দিল এবং সেটি এক ধরনের পরিস্থিতি তৈরি হলো, তো এর দায়টিকে আন্দোলনকারীদের নিতে হবে না? মানে আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি তারা যে স্লোগানটি দিচ্ছে এটা কি তারা ওই চেতনাকে ধারণ করে না তাদের অভিমান থেকে বলছে? এটুকু যদি বোঝার যোগ্যতা আমাদের না থাকে আমরা তো ব্যর্থ অভিভাবক। আমরা কি সঠিকভাবে বুঝতে পারছি তারা এটা কেন বলছে? আমরা বরং এই বিষয়টাকে অন্য খাতে প্রভাবিত করছি, এটা আমাদের ব্যর্থতা। আর প্রধানমন্ত্রী এই পক্ষে ঘোষণা দিয়েছেন, আদালত একটি রায় দিয়েছে। এই প্রেক্ষিতে আমাদের একটু বুঝতে হবে যে আমরা যদি মনে করি আমরা খুব চালাক, আমরা খুব বুদ্ধিমান, আমাদের ছেলেরা খুবই বোকা, তারা একেবারে অবুঝ শিশু, এটা কিন্তু আমাদের বোকামি। কারণ আমরা কোন কাজ কেন করি, কোন উদ্দেশ্য করি, তার পারিপার্শ্ব থেকে সেটা আমার আপনার চেয়ে আমার এই ছাত্র কিন্তু কম বুঝে না। তাদের এইভাবে যদি আমরা অবমূল্যায়ন করি তাহলে সেটা কিন্তু এক হিসাবে অভিভাবক হিসাবে, পিতা হিসেবে আমাদের নিজেদেরকে অবমূল্যায়ন করা হয় যে আমরা এরকম মানে অবুঝ শিশু জন্ম দিয়েছি। আসলে আমরা যদি অবুঝ হই, মূর্খ হই, আমরা যদি বোধহীন হই তাহলে আমাদের সন্তানরা বোধহীন হবে। কিন্তু আমার মনে হয় আমরাও যেমন সবাই বোধহীন না, আমাদের সন্তানরা বোধহীন না। তাদের মধ্যে অসংখ্য মেধাবী আছে, তারা দেশে বিদেশে যে ভূমিকা পালন করছে এই রাষ্ট্র কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে তারাই। বরং আমরা যারা এই সমস্ত নীতিবাক্য বলি, আমরা যারা অপবাদ দেই, তারাই কিন্তু দেশকে পিছিয়ে দিচ্ছে। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে।
তাদের প্রতি আমাদের আপনার শ্রদ্ধা ভালোবাসা থাকা উচিত। তাদেরকে এভাবে অবজ্ঞা করা, অবহেলা করা, তাদেরকে অপবাদ দেওয়াটা ঠিক পাকিস্তানি বাহিনীর মতো কিংবা সেই ইংরেজদের মতো যে স্বদেশী বাবুদের যেভাবে দিতেন, এগুলো থেকে আমাদের এখনই বেরিয়ে আসা উচিত। এগুলো যথেষ্ট হয়েছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। সেলিম ভাই, নিশ্চয়ই আপনি বক্তব্য শুনেছেন যে তিনি বলছেন যে আসলে তাদেরকে যথোপযুক্ত ভাবে মর্যাদা দেওয়া হয়নি, তাদের সাথে সেভাবে সরকারের পক্ষ থেকে সেই ধরনের মনোভাব ব্যক্ত করা হয়নি, এবং তাদের যে আদালতের কথা বলে আসলে একভাবে চাতুর্য করা হয়েছে, যদি এই শব্দটা বুলবুল আহমেদ বলতে চাননি বা বলেননি। আপনি এই বুলবুল আহমেদের এই বক্তব্যটিকে কিভাবে নিচ্ছেন? আসলে বিষয়টি হচ্ছে যে ছাত্ররা যখন কোটা নিয়ে আন্দোলন শুরু করলো নতুন করে, তখন কিন্তু সরকারের উচিত ছিল একটি পক্ষে, আমি তো আগেই বলেছি যে সরকারের যে স্ট্যান্ডটা ছিল, লক্ষ্য করেছি তাদের নেতাদের যে স্ট্যান্ড গুলো ছিল, মানে তাদেরকে এন্টারটেন তো অর্থাৎ করেই নেই, বরঞ্চ তাদেরকে একটু তাচ্ছিল্য ভাব কিন্তু করা হয়েছে, ঠিক সত্য। শিক্ষকদের নিয়ে আলোচনা করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বক্তৃতা করেছে, এবং ছাত্রদের নিয়ে কিন্তু করা যেত, তাদেরকে কোন রকম আমলে নেওয়া হয়নি বলে আছে কিন্তু, অর্থাৎ ছড়িয়ে পড়ছে চারিদিকে। সক্রিয় আছে, আন্দোলনের রিমোট কন্ট্রোল এখন ইংল্যান্ডে তারেক জিয়ার হাতে। এই বক্তব্যগুলো আসলে সত্য, আপনি অভিভাবক হিসেবে আপনি কি একেবারেই বিবেচনা করবেন না যে কেউ মানে পোড়া বাড়িতে কেউ হয়তো আলু পুড়ে সিদ্ধ করে খেতে চাইবে, এই শক্তি তো কম নয়। ধন্যবাদ। অবশ্যই বিবেচনা করব, সেই সাথে আমাদের সুস্পষ্ট ইতিহাস বোধ থাকা দরকার। আমরা ৬২ যে আন্দোলন, তার আগে কিন্তু রাজনৈতিক সংগঠনগুলো আন্দোলন করেছে, কিন্তু সেই পর্যায়ে নিয়ে যেতে পারেনি। ৬৯ যে গণ অভ্যুত্থান, তার আগে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, সেই পর্যায়ে নিয়ে যেতে পারেনি। ৯০-এর আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, রাজনৈতিক দল আগে থেকে সম্পৃক্ত ছিল, তারা চেষ্টা করেছে, সেই পর্যায়ে নিয়ে যেতে পারেনি। এটার বিস্ফোরণ কখন ঘটে? যখন সাধারণ জনগণ, সাধারণ ছাত্রছাত্রীরা মনে করে এই দাবি তার, তখনই কিন্তু এগুলো একটা চূড়ান্ত পর্যায়ে যায়। বিষয়টি যদি আমরা মনে রাখি, তাহলে এটাই প্রমাণিত হয় যে আজকের ছাত্র আন্দোলনের এই পর্যায়ের পেছনে বিএনপি জামাতের পক্ষে কোনোভাবেই সম্ভব না সারা দেশে থেকে ছড়িয়ে দেওয়া, কারণ তাদের সেই সাংগঠনিক ভিত্তি নেই। এই বাস্তবতাকে যদি আমরা অস্বীকার করি, করলে করতে পারি, যদি আমাদের ইতিহাস বোধ থাকে, আমরা অতীতের সবগুলো সফল ছাত্র আন্দোলন, গণ আন্দোলন যদি বিশ্লেষণ করি, তাহলে দেখবো আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এতটা সাংগঠনিকভাবে শক্তিশালী নয় যে তারা একটা আন্দোলনকে এমন সফল পর্যায়ে নিয়ে যাবে। একটা আন্দোলন সফল হয় তখনই যখন সাধারণ ছাত্রছাত্রীরা, সাধারণ জনগণ সেটার সাথে সম্পৃক্ত হয়। দ্বিতীয়ত হচ্ছে কোটার যে বিষয়, এই কোটা কোন ক্ষেত্রে থাকা উচিত, কতটা থাকা উচিত, এটা কিন্তু দীর্ঘ গবেষণা এবং সুচিন্তিত একটি বিষয়। আপনি যদি যারা অনগ্রসর তাদেরকে চাকরির জন্য, তাদের জীবনমান উন্নত করার জন্য একটা চাকরি দিতে পারেন, কিন্তু তাকে যদি তার যোগ্যতা না থাকলে নেতৃত্বে বসিয়ে দেন, তাহলে তার নিচে যারা চাকরি করবে পুরা প্রতিষ্ঠানটাই ডুবে যাবে, ডুবে যায়, এরকম অসংখ্য নজির আছে। সুতরাং নেতৃত্বের ক্ষেত্রে কোটা থাকবে কিনা সেটা কিন্তু বিবেচনার বিষয়, সব জায়গায় কোটা থাকা উচিত কিনা সেটাও কিন্তু বিবেচনা থাকার বিষয়। আরেকটি বিষয়, এই যে কোটার যে যৌক্তিকতা বিষয়টি, আমি যদি আপনি অনুমতি দেন এবং সেলিম ভাই যদি সম্মত হয়, আমি ওনাকে দু চারটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। যে আন্দোলনের মূল যে, পরবর্তীতে উনি বলবেন, আপনি প্রশ্নটা করে রাখুন। না, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের ৭১ পূর্ববর্তী সময়ে আমরা কি করেছিলাম, স্বাধিকার আন্দোলন থেকে দেশ স্বাধীন করতে চেয়েছিলাম, এটা ছিল আমাদের আন্দোলনের বিষয়। সেখানে আমাদের মুখ্য বিষয় বৈষম্য ছিল কিনা, পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের এই দেশের বৈষম্যের বিষয়টা সেখানে মুখ্য ভূমিকা পালন আপনি করেছে কিনা। বলছেন যে ঢাকার একটা ছেলে সাপোজিং যে জনাব বুলবুল ভাইয়ের ছেলেটা যে সুযোগ সুবিধা পান ঢাকা শহরে, টিউশনি, নানা রকম যে ফ্যাসিলিটিস গুলো পান, চিলমারির ছেলেটা কিন্তু সেটি পান না। চিলমারিতে যে আছে, যে দুর্ভিক্ষ পরিত এলাকার ছেলেটা পান না। অর্থাৎ সাংবিধানিক দায়িত্বটা কি আছে? সাংবিধানিক দায়িত্বটা হচ্ছে যে ওই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, তিনি কি বিসিসি ফেল করলো তাকে কি বসানো হবে, বিষয়টি তা না। অর্থাৎ ওখানে জেলা কোটা আছে একটা, যে সকলে যদি ঢাকার থেকে সিভিল সার্ভিস কমপ্লিট করে তাহলে ইমব্যালেন্স হবে। এই সুষম উন্নয়নের জন্যই কিন্তু কোটা সারা বিশ্বব্যাপী আছে, ইন্ডিয়াতে আছে। সুতরাং ওই বরুঙ্গামারির ছেলেটিকে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আসার জন্য কিন্তু ওই জেলার একটি কোটা আছে। এটি কিন্তু অর্থাৎ অনগ্রসর অঞ্চল, ঢাকার সঙ্গে তুলনামূলকভাবে অনগ্রসর।
থাকতেই হবে। আমি সেলিম ভাই, এই ক্ষেত্রে আপনার সাথে আমি একমত। হ্যাঁ, এখন হচ্ছে এখানে সমাধান, আপনি জেলা কোটা তাহলে বোঝা যাচ্ছে একটা প্রয়োজনীয়তা আছে জি অনগ্রসর বুলবুল এলাকার আহমেদ, জন্য। আমি এখন প্রশ্ন এসেছে যে বিসিএস এ আপনি কিছু প্রশ্ন মুখস্থ করে কিছু তথ্য জ্ঞান জ্ঞান স্মৃতিতে রেখে সেটা পরীক্ষার খাতা লিখলে কি মেধাবী হয়ে গেল, নাকি মেধাবীর বলতে তার যে জ্ঞান, তার প্রজ্ঞা, বিশ্লেষণ ক্ষমতা, তার নেতৃত্ব গুণাবলী, তার যে সফট কমিউনিকেশন পাওয়ার, সেগুলোও দেখতে হবে। ফলে মেধাবী বলতে কি আমরা শুধুমাত্র শ্রেণীর প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ছাত্রটাকেই বলবো? তাহলে এই যে মেরিটোক্রেসি, মেধাবীর যে একটা ধারণা, এটাও আলাদা ধরনের একটা কোটা বা আরেক ধরনের এক ধরনের দৃষ্টিভঙ্গি, আরেক দর্শন। ধরনের এখান থেকেও বের হওয়ার প্রয়োজন আছে অনেকে বলছেন। আমি এটা একটা আমি এই ডিসক্রিমিনেশন। কথাটাই বলতে চাচ্ছিলাম, আপনি যে কথাটা বললেন, আমি সেলিম ভাইকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এই যে ভুরুঙ্গামারি একজন যে পিছিয়ে যায়, কেন যায়? কারণ সে কি পদ্ধতিতে প্রশ্নগুলি শিখবে, মুখস্থ করবে। তার যদি বাবার টাকা থাকে, ঢাকায় রাখতে পারে, সেইগুলো শিখতে পেরে কিন্তু সে সামনে চলে যাচ্ছে। বাট এটা কিন্তু মেধা যাচাইয়ের সঠিক প্রক্রিয়া না। দেখা যাচ্ছে এখানে অনেক ভালো নাম্বার পেয়েও কোনো বিষয় বিশ্লেষণ বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার যথেষ্ট দুর্বলতা রয়েছে। সুতরাং আমাদের বেসিক জায়গা হচ্ছে আমাদের এই পরীক্ষা পদ্ধতিটা পরিবর্তন করতে হবে, এবং এটা আমাদের জাতির ভিত তৈরি করার জন্য, জাতির অগ্রগতির ভিত তৈরি করার জন্য খুবই জরুরি, কিন্তু সেই বিষয়ে কোথাও আলোচনা হয় না। না বুলবুল আহমেদ, ওই যে আপনি একটু বোঝার চেষ্টা করুন যে ভুরুঙ্গামারি যে ছাত্রটা পড়ছে, যে স্কুলে পড়ছে, যে শিক্ষক পাচ্ছে, তার বাবা মার যা আর্থিক অবস্থা, সে যা খাচ্ছে পুষ্টিমান, তার বুদ্ধিতে যা যতটুকু যোগান দিচ্ছে, হ্যাঁ, তার নিউরন যতটা কাজ করছে, একটা ঢাকা শহরে একটা মানে সুযোগ সুবিধা সম্পন্ন ছেলে তো আরো বেশি উন্নত। ফলে আমরা যদি মেধার নামে একই বিসিএস এর তাকে যদি আমরা ডাকি বসাই, এটা হচ্ছে যে আমরা যদি কারো জ্বর হয়, তাকে যদি আমরা প্যারাসিটামল না খেয়ে পেন্টুভেক্স খাওয়াই, গ্যাস্ট্রিক ওষুধ খাওয়াই, তাহলে তো রোগ সারবে না। আমরা এখন যে আলোচনাটা করছি এটা আমাদের দেশের মূল সমস্যা, মৌলিক সমস্যা। এটার জন্য দরকার হচ্ছে আমাদের পদ্ধতিগত পরিবর্তন, সেদিকে আমরা কেউ যাচ্ছি না। এখন এই কোটার কারণে দেখা যাচ্ছে সেই ভুরুঙ্গামারিতে যে আসছে সে খুবই অযোগ্য। আমি কিন্তু এককভাবে বিসিএস এর কথা বলছি না, আমি বলছি এমন অনেক পরীক্ষা পদ্ধতি আছে যেখানে পাস মার্ক একজনও পায় না, বাট সেখানে কিন্তু নিয়োগ হয়। আমাদের সামগ্রিক চিত্রটা মাথায় রাখতে হবে, আমরা শুধু এক জায়গায় থাকলে হবে না। আপনার কাছে আসতে চাই সেলিম ভাই, যে আমরা ধরলাম যে কোটার শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হলো আগামীকালকে থেকেই, তবে আমি বুলবুলের সাথে একমত আছি যে আমাদের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন দরকার আছে। সেই জায়গাটা কিন্তু আলোকপাত করছে না, করা হচ্ছে। আমার মনে হয় যে সামগ্রিক ভাবে বিষয়টি নিয়ে কিন্তু আমরা করা আছে। কোটার যেমন সংস্কারের প্রয়োজন আছে, আমাদের এক্সামিনেশন পদ্ধতি সেলিম ভাই, আমি আপনার যে কথাটা সেটা বলছি, আসলে কোন ক্ষেত্রে কত পার্সেন্ট কোটা থাকলে আমার প্রশাসন সুন্দর হবে, আমার রাষ্ট্র সুন্দর হবে, এটা নিয়ে আমাদের সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। এটা দরকার, এটা অবশ্যই দরকার, গবেষণাটা দরকার। আমরা যারা যেটাই বলছি সেটা হয়তো মুখস্থ কথা বলছি বা আমাদের সুবিধা মতো জায়গা থেকে কথা বলছি, এই বিষয়গুলো আলোচিত হয় না, কোথাও আলোচিত হয় না এই বিষয়গুলো। একটা পূর্ণাঙ্গ গবেষণা দরকার। যে বুলবুল আহমেদ, আমাদের আলোচনার শেষের দিকে ছোট্ট করে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আপনার সন্তানও এই আন্দোলনের সাথে যুক্ত আছে আপনি বলেছেন, কিন্তু একটি মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের তারা প্রতিপক্ষ ভাবছে, এই বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে, যখন তুই কে আমি কে, রাজাকার রাজাকার, কিন্তু আমরা তো শুনেছি যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এই যে জায়গাটা রিপ্লেস আপনি বলছেন অভিমান থেকে বলেছে, অভিমান থেকে কি আসলে ভাষার সীমারেখা অতিক্রম করা যায়? এখানে হচ্ছে যে আমি একজনকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিলাম, এখন সে পানিতে পড়লো কেন, এই জন্য তাকে দায়ী করা হয়। ক্রিয়াটা কি, ক্রিয়াটা আমাকে বুঝতে হবে, কোন ক্রিয়ার প্রেক্ষিতে প্রতিক্রিয়া হয়েছে। প্রধানমন্ত্রী তো বলছেন যে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। তিনি কিন্তু তাদেরকে বলেননি যে তারা রাজাকারের নাতিপুতি। তিনি বলেছেন যে এই কোটা সেটি মুক্তিযোদ্ধার নাতিপুতির জন্য থাকবে নাকি রাজাকারের নাতিপুতির জন্য থাকবে, তিনি কোটার প্রশ্নে বলেছেন, সেটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা খুব ছোট করে ফেলছি বিষয়টাকে, আমরা কেবল প্রধানমন্ত্রীকে দেখছি কেন, আমরা দেখছি অতীতের যতগুলো ঘটনা ঘটেছে সেখানে ন্যায্য জায়গায় আসলেই পাকিস্তানিরা কি বলেছে আমাদেরকে, বিচ্ছিন্নতাবাদী বলেছিল। আমরা কেন করেছি? আমরা কিন্তু ন্যায্যতার জন্য করেছিলাম, তাই না? আমাদের ন্যায্যতাকে তারা তাদের সুবিধার জন্য, তাদের স্বার্থের জন্য আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলেছে। তো এখনো এই ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন পর্যায়ে, শুধু এই পর্যায়ে না, বিভিন্ন পর্যায়ে ট্যাগগুলো দেওয়া হয়, জামাত, এই সরকার বিরোধী, সন্ত্রাসী, এইগুলো সঠিক কিনা, এই কাজগুলো সঠিক করি কিনা, আমরা আমাদের সে আত্মমূল্যায়ন করা দরকার। আত্মমূল্যায়ন করা দরকার। শেষ করতে হবে। আমি এক বাক্যে বলতে চাই যে উনি যেটা বলেছেন যে প্রথম থেকেই কিন্তু এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে পলিটিসাইজ করার উদ্যোগ নেওয়া কিন্তু হয়েছে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে কোটা বিরোধীদের কিন্তু তেমন গুরুত্ব কখনোই দেওয়া হয় নাই। দুটো দিকে, তৃতীয় দিক হচ্ছে যে
আওয়ামী লীগের ভেতরেই কিন্তু, অর্থাৎ ক্ষমতা শাসক দলের ভেতরেই কিন্তু দেখুন, আমার মুক্তিযুদ্ধ, আমরা তো কোনো দল করি না, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে বিলং করে আমার উপর অনেক কাজ করেছে আপনি জানেন। কিন্তু এই ক্ষমতাসীনদের ভিতরে বহুত রাজাকার কিন্তু আছে, আপনি জানেন যে কাছাকাছি সম্পর্ক আছে, তারা মুক্তিযুদ্ধের কথা জি বললেই যে হবে তা নয়। সাধারণ মানুষের সাধারণ ধন্যবাদ মানুষের যে আপনাকে অনুভূতি, সাধারণ সেলিম মানুষের ইমরান খান। অনুভূতি যে আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে স্লোগান আমরা মেনে নিতে পারি না, জি, আমাদের বুলবুল সাধারণ আহমেদ, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য, এবং দর্শক যারা ছিলেন, শুনেছেন এবং মন্তব্য করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী আয়োজন দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।